সব জায়গায় এখন একটাই নাম, সেটা হচ্ছে নসফেরাটু। এটা সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের গল্প যার সাথে ড্রাকুলারও তুলনা করা হয়। যদিও তাদের মিলটা নিয়েও এই ভিডিওতে আমি ডিসকাস করব, তবে সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ার যাকে কাউন্ট অরলক বলা হয় তাকে নিয়ে সিনেমা কিন্তু আগে কম হয়নি। 1922 সালের নসফেরাটু এ সিম্ফনি অফ হরর, তারপর নসফেরাটু দ্য ভ্যাম্পায়ার, তারপর শ্যাডো অফ দ্য ভ্যাম্পায়ার। তো বুঝতেই পারছেন যে এই চরিত্রটা বেশ পপুলার এবং রিসেন্টলি 2024-এ রবার্ট এগার্স পরিচালিত এই সিনেমাটা। এই রবার্ট এগার্স যিনি উইচ, দ্য লাইট হাউস, দ্য নর্থম্যানের মতন কিছু দুর্দান্ত সিনেমা দিয়েছে, তো তার এই সিনেমাটাও আলাদা কিছুই না। একই সাথে এই সিনেমার ক্রিটিক রেসপন্সও দুর্দান্ত। তো শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি নসফেরাটু সিনেমাটাকে নিয়ে ডিসকাস করব। সো এই সিনেমাটা হচ্ছে একটা গথিক হরর সিনেমা, যেটা হরর সিনেমারই একটা সাব জনরা, যেখানে থ্রিল, মিস্ট্রি, একটা ডিফারেন্ট কালার টোন, বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন এবং ডার্ক টোনটাকে বেশি ফোকাস করা হয়। এছাড়াও কিছু মিস্টেরিয়াস জায়গা যেমন পৌরাণিক সেই ক্যাসেলগুলো, এই সব কিছুই গথিক হরর সিনেমারই একটা পার্ট। সো গল্পটা শুরু হয় এলেন নামক একটা মেয়েকে দেখিয়ে, যার বয়সটা কম এবং সে কোনো ডেভিল বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার নিজের একাকিত্ব কাটানোর জন্য। যদিও সিনেমাতে পরে এই জিনিসটাকে এক্সপ্লেইন করা হয়, তবুও আমি আপনাদের আগেই বলে দিই যে এলেনের মধ্যে একটা সাইকিক অ্যাবিলিটিস রয়েছে, যে আউটার ওয়ার্ল্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারে বা কমিউনিকেট করতে পারে। আউটার ওয়ার্ল্ড বলতে সেই স্থান যেখানে ডেমন্স বা অ্যাঞ্জেলসের ক্ষমতা চলে। সো এরকমই এলেন প্রার্থনা করছে এবং তার ডাকের সাড়া সে পায়। সে যে সঙ্গীকে খুঁজছে তাকে তো সে পায়, তবে সেই সঙ্গীটা আসলেই বা কে সেটা আমরা জানি না, যার মুখটা তো আমরা দেখতে পারি, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর। আমি তাকে একটা শয়তানই বলছি, শয়তান বা ডেভিল, ডেমন যাই হোক, যে এলেনের সাথে একটা চুক্তি করে। এই চুক্তি বা বন্ড অনুযায়ী এলেনকে তার সাথেই থাকতে হবে, সেই শয়তানের সাথেই থাকতে হবে, এবং এলেন সেই চুক্তিতে রাজি হয়ে যায়। যদিও এই ঘটনাটা বহু বছর আগে, এলেনের বয়স তখন অনেকটাই কম, তবে বর্তমানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। এলেনের বিয়ে হয়ে গেছে এবং তার স্বামীর নাম হচ্ছে থমাস হার্টার। থমাস বলেই রাখছি আমি তাকে। এই প্রথমে যে সিনটা দেখলাম সেটা এলেন এই মুহূর্তে স্বপ্নের আকারে তো দেখলো, তবে এই জিনিসটা আসলেই ঘটেছিল এবং এরকমই বেশ কিছু অদ্ভুত স্বপ্ন এলেন মাঝে মাঝেই দেখে, যে ব্যাপারে তার স্বামী জানে। যাই হোক, তার স্বামী একজন রিয়েল এস্টেট এজেন্ট, তাকে এই মুহূর্তে কাজে যেতে হবে। বর্তমানে বেশ কিছু ফাইন্যান্সিয়াল সমস্যায় রয়েছে, তার টাকা পয়সার সমস্যা, তো তাকে তার কাজে তো বেশি করে ফোকাস করতে হবে। থমাস চলে যায় তার অফিসের উদ্দেশ্যে। অন্যদিকে এলেন যেন জানে যে থমাসের কি হবে, অর্থাৎ সেই অফিসে থমাসকে কি কাজ দেওয়া হবে সেটা এলেন আগে থেকেই জেনে গেছে। এটা ইন্ডিকেট করে যে এলেন সম্ভবত ভবিষ্যৎ দেখতে পারে। যাই হোক, সময়কালটা হচ্ছে 1838, স্থানটা হচ্ছে উইসবার্গ, জার্মানি। সেই ভিড় পেরিয়ে থমাস নিজের কাজে গিয়ে পৌঁছায়। সে তার বসের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে হার্ড নক। তাকে আমি নক বলেই রাখছি। যে থমাসকে জানায় যে থমাসের আজকে কাজে আসতে একটু লেট হয়ে গেছে। যদিও থমাসের জন্য একটা সুসংবাদ রয়েছে। যাই হোক, সেই সংবাদটা এটাই যে তাদের এক নতুন কাস্টমার এসেছে, যে শীঘ্রই একটা জমি কিনতে চায় এই শহরে। স্থানটা হচ্ছে স্কলসগুনওয়ার্ড, এরকমই কিছু একটা উচ্চারণ, যেটা একটা প্রাচীন ম্যানর, মানে সেই বাড়িটা এতটাই পরিত্যক্ত যে সেখানে কেউ থাকার কথা চিন্তাই করতে পারবে না। এবং থমাসের মাথায় এটাই তো আসলো যে একটা মানুষ এই বাড়িটা কেনই বা কিনতে চায়। যাই হোক, যে মানুষটা সেই বাড়িটা কিনবে তার নাম হচ্ছে মিস্টার অরলক। সে নাকি এরকম পুরনো বাড়ি কিনতে পছন্দ করে। তো এখন একটা কাস্টমার এত কিছু জানা সত্ত্বেও সে কিনতে যায়, তাকে তো আর আটকানো যায় না। খুবই ভালো কথা তাহলে। তবে ব্যাপার হচ্ছে যে তাদের সব পেপার ওয়ার্কগুলো করার জন্য থমাসকে সেই কাউন্ট অরলকের বাড়িতে যেতে হবে, তার বাসস্থানে যেতে হবে, যেটা এখানে না। থমাস জানায় যে মিস্টার অরলক এই শহরে এসে তার সব পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করতে পারবে না। তবে তার বস জানায় যে না, থমাসকে সেখানে যেতেই হবে, এবং থমাস যদি এই কাজটা করে দেয় তো মিস্টার অরলক তাকে অনেক পুরস্কারও দেবে, অনেক টাকা পয়সাও পাবে। একই সাথে এই অফিসে একটা পার্মানেন্ট পজিশন সে পেয়ে যাবে। তো এই কাজটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার বস জানায় যে তার এই যাত্রাটা বেশ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, দারুণ একটা জার্নি হবে। তো তাকে কোথায় যেতে হবে? তাকে যেতে হবে কার্পেথিয়ান মাউন্টেন, যেটা ট্রান্সিলভেনিয়াতে অবস্থিত। এখন ট্রান্সিলভেনিয়া শুনেই আপনাদের একটা কথাই মাথায় আসতে পারে, সেটা হচ্ছে ড্র্যাকুলা। সেটাও বলবে এই ব্যাপারে যে ড্র্যাকুলার সাথে এই গল্পের কি কি কানেকশনস রয়েছে। তো থমাসকে তো অনেক দূরে যেতে হবে, সে তার স্ত্রীকেও জানায় এই ব্যাপারটা, তবে তার স্ত্রী অর্থাৎ এলেন তাকে যেতে দিতে চায় না। এলেন খুবই চিন্তিত, একই সাথে সে তার স্বপ্নগুলো নিয়েও খুবই চিন্তিত। ছোটবেলায় সে একটা স্বপ্ন দেখেছিল, তার বিয়ে হচ্ছে, তবে যে গেস্টরা রয়েছে তারা প্রত্যেকে মৃত। এলেন খুবই ভীত তার এই স্বপ্নগুলোকে নিয়ে, তবে থমাসের কাছে এগুলো জাস্ট একটা দুঃস্বপ্ন, আর কিছুই না। যদিও এলেনের এই মানসিক স্থিতিটা থমাস জানে, সেই কারণেই তো সে এলেনকে রেখে আসে তার বন্ধু ফ্রেডরিক হার্ডিং এর দায়িত্বে। ফ্রেডরিক একজন পয়সাওয়ালা মানুষ। প্রথমত সে থমাসের খুব ভালো বন্ধু, একই সাথে ফ্রেডরিকের স্ত্রী অর্থাৎ অ্যানা এবং এলেন তারা দুজনও বেস্ট ফ্রেন্ড এক টাইপের। ফ্রেডরিক খুবই হাম্বেল একজন মানুষ, যে বিনা দ্বিধাতেই এলেনকে সেখানে রাখার জন্য রাজি হয়ে যায়, এবং থমাসের এই জার্নিতে সে থমাসকে কিছু টাকা পয়সাও দেয়।
অন্যদিকে এলেন থমাসের এই জার্নির জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছে। সে তার চুলেরই একটা অংশ একটা নেকলেসে ভরে সেটা থমাসের জন্য রেখে গেছে। এটা একটা শুভ জিনিস যেটা থমাসের এই জার্নিতে তাকে সাহায্য করবে। তবে যে মানুষটা থমাসকে পাঠিয়েছে সেই অত দূরে, অর্থাৎ থমাসের বস মিস্টার নক, সেই মানুষটার উদ্দেশ্য তো কিছু ভিন্ন। তাকে দেখতে পারি যে রাতের বেলা ঘরে মোমবাতি লাগিয়ে এক টাইপের অকাল্ট কিছু কাজবাজ করে বেড়াচ্ছে। নিজের রক্ত দিয়ে কিছু চিহ্ন সে এঁকেছে এবং নিজের প্রভুকে সে স্মরণ করছে। এখন তার প্রভু কে বা কে তাকে দিয়ে এই কাজটা করাচ্ছে এটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। তবে থমাসকে যে অত দূরে পাঠাতে হবে এটা তার প্ল্যানেরই একটা অংশ। অন্যদিকে থমাস ঘোড়ায় চেপে তো বেরিয়ে পড়ে। বেশ অনেকটা জার্নি করার পর তাকে রাতটা তো কোথাও কাটাতে হবে। পাহাড়েরই মাঝে সে একটা ট্যাভার্ন দেখতে পায় যেখানে কিছু রোমানিয়ান মানুষ রয়েছে যারা থমাসকে দেখে হাসাহাসি করছে। প্রবলি থমাসের ড্রেস এবং সে শহরের লোক, হয়তো সেই কারণেই। তবে তারা যখন জানতে পারে যে থমাস যাচ্ছে মিস্টার অরলকের সাথে সাক্ষাৎ করতে, তখনই তারা না বলে দেয়। থমাসকে বলে দেয় যে না ভাই, এখানে তোমার থাকা হবে না, তুমি চলে যাও। তবে থমাসের হাতে তো কোনো রাস্তা নেই, সেই কারণে সে ডবল টাকা দেবে বলে রাজি হয়ে যায়। কোনো মতে রাতটা সে সেখানে কাটাবে। মোটামুটি এইটুকুনি তো আমরা এবং থমাস দুজনেই বুঝেছি যে সেই অরলক নামটা এই মানুষগুলো পছন্দ করে না বা এরা ভয় পায় সেই নামটার সাথে। এমনকি তারা বহুবার থমাসকে বারণও করে দেয় যাতে সে সেখানে না যায়। তবে রাতের বেলা তো থমাস আর এক দৃশ্য দেখে। সেই জিপসিগুলো, সেই মানুষগুলো ঘোড়ায় একটা উলঙ্গ নারীকে চাপিয়ে, যে মেয়েটা ভার্জিন, তাকে নিয়ে যাচ্ছে একটা কবরের দিকে। সেই নারীটা হচ্ছে একটা ভেট, যে সেই অতৃপ্ত শয়তানটাকে হয়তো শান্ত করবে। কে সেই অতৃপ্ত শয়তান? সেই কবরের মধ্যে নাকি একটা ভ্যাম্পায়ার রয়েছে যাকে একজন মানুষ হত্যা করার চেষ্টা করে। এবং থমাস রাতের বেলা এইসব দৃশ্য দেখে লিটারালি ভয় পেয়ে যায়। তবে পরেরই মুহূর্তে সে ঘুম থেকে একদম লাফিয়ে ওঠে। দেখে তো মনে হয় যে যেন এতক্ষণ সে যেটা দেখছিল সেটা তার হয়তো দুঃস্বপ্ন ছিল। তবে তার জুতোতে তো কাদা লেগে রয়েছে। থমাস বাইরে বেরোয়, তবে বাইরে একটা মানুষকেও সে দেখতে পায় না। সম্পূর্ণ স্থানটা খালি, এমনকি তার ঘোড়াটাও নেই সেখানে। সম্ভবত সে জিপসিগুলো চুরি করে নিয়ে চলে গেছে। তাকে এখন সম্পূর্ণ রাস্তাটা সেই পেনসিলভেনিয়া অবধি হেঁটেই পার করতে হবে। রাস্তা তো অনেকটা লম্বা, চলতে চলতে অন্ধকারও হয়ে গেছে। কি করবে এখন থমাস? তবে দূরে সে লক্ষ্য করতে পারে যে একটা ঘোড়ার গাড়ি আসছে, যে গাড়িটাকে কেউ চালাচ্ছে না। থমাসের সামনে এসে সেই গাড়িটা দাঁড়িয়ে যায় এবং দরজাটা খুলে যায়। সেই গাড়িতে চেপেই থমাস বেরিয়ে চলে যায় সেই মিস্টার অরলকের সাথে সাক্ষাৎ করতে। এবং মডার্ন হরর সিনেমাগুলোতে আমরা এই ভাইবসগুলোই তো মিস করি। যেমন এই শটটা দেখুন, ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে থমাস। দূরে পাহাড়ে একটা ক্যাসেল রয়েছে, উপরে চাঁদ জলজল করছে, জ্যোৎস্নার আলো চারিদিকে। আপনি দেখেই বুঝতে পারবেন যে এবার হয়তো কিছু ভালো হবে না। আর সেটাই হয়। থমাস সেই বড় ক্যাসেলে গিয়ে পৌঁছায় যেখানে একটা সিঙ্গেল মানুষ নেই। একজনই রয়েছে, মিস্টার অরলক অবশ্যই। চারিদিকে অন্ধকার, শুধু ফায়ারপ্লেস এবং মোমবাতির আলো রয়েছে। তবে থমাস সেখানে তার বিজনেস করতেই তো গেছে, সেই কাজগুলোই সে করছে। তবে একটু আগে যে জিপসিদের এই কার্যক্রমগুলো সে দেখে এসেছে, সেগুলো নিয়ে সে মিস্টার অরলকের সাথে কথা বলার চেষ্টা করে। তবে মিস্টার অরলক জানায় যে এগুলো তো সুপারস্টিশন, কুসংস্কার। থমাস যখন ফার্দার এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করে, তখন মিস্টার অরলক তাকে চুপ করিয়ে দেয়। মিস্টার অরলক জানায় যে থমাস তাকে স্যার বা মিস্টার না, মাই লর্ড বলে ডাকবে। যদিও প্রথমে মিস্টার অরলকের অ্যাপিয়ারেন্স, তার গলার আওয়াজ, প্রত্যেকটা জিনিস থমাসকে ভয় পাইয়ে দিয়েছে। সে ভেতরে ভেতরে কাঁপছে। থমাস রিয়েলাইজ তো করে যে এই মানুষটা না সাধারণ মানুষদের মতন তো না। যাই হোক, সে থমাসকে খাওয়ার জন্য কিছু একটা দিয়েছে। তো থমাস ব্রেডটা কাটতে গিয়ে ছুরিতে তার আঙ্গুলটা কেটে যায়, আর ব্যাস, এরপরই সবকিছু বিগড়ে যায়। মিস্টার অরলক জানায় যে থমাস অসুস্থ, এবং সত্যিই তারপর থমাস অসুস্থ অনুভব করছে। সে তার চোখের সামনে থাকে একটা স্ট্যাচুকে দেখছে যে নড়ছে, এবং মিস্টার অরলক, যার ভয়ঙ্কর অ্যাপিয়ারেন্স, যাকে দেখতেও ভয়ঙ্কর, হাতের নখগুলো লম্বা লম্বা, যে থমাসের দিকে অদ্ভুতভাবে এগিয়ে আসছে, যেটা দেখে থমাস ভয়তে আর্তনাদ করে ওঠে। তো যেমনটা দেখলাম, মিস্টার অরলক এরকম একটা নির্জন স্থানে একটা ক্যাসেলে থাকে, ঠিক যেমন একটা জায়গায় ড্র্যাকুলা থাকতো। এবং মজার ব্যাপার হচ্ছে এই অরলক চরিত্রটাকে ড্র্যাকুলার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে। এবং এই নসফেরাটু, এই গল্পটা অ্যাকচুয়ালি ব্রাম স্টোকারের লেখা ড্র্যাকুলারই একটা আনঅফিসিয়াল অ্যাডাপ্টেশন। এখন আপনি ড্র্যাকুলা থেকে ইন্সপিরেশন নিয়েছেন বা চুরি করেন, যাই করেন, সেটা তো সম্পূর্ণভাবে বেআইনি। সেই কারণে পরবর্তীকালে অনেক কোর্ট কাচারি হয় এবং এই চরিত্রটাকে নিয়ে যে সিনেমা রয়েছে তার সব কপিগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে কোনোভাবে একটা কপি সার্ভাইভ করে যায় এবং পরে এই গল্পটা আবার উঠে আসে। ইয়েস, তো আপনারা বলতে পারেন যে মিস্টার অরলক বা কাউন্ট অরলক সে সেই কাউন্ট ড্রাকুলারই চমজ ভাই। সো পরের দিন সকালবেলা থমাসের হুঁশ আসে। সে জানে না যে অ্যাকচুয়ালি গতকাল তার সাথে কি হয়েছে। তবে বুকে তার একটা চিহ্ন, মানে একটা ক্ষত সে লক্ষ্য করতে পারে। কিছু তো একটা কামড় দিয়েছে। তবে মিস্টার অরলক, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায়। যাই হোক, রাতের বেলা আবার মিস্টার অরলকের সাথে থমাসের দেখা হয় এবং সেখানে তারা তাদের সব অফিসিয়াল কাজকর্মগুলো কমপ্লিট করে নেয়। তবে মিস্টার অরলকের কাছে যে কন্ট্রাক্টটা ছিল সেখানে ভিন্ন ভাষায় কিছু লেখা রয়েছে, যে ভাষাটা অবভিয়াসলি থমাস তো পড়ে বুঝতে পারছে না। এবং যে লেখাটা সে পড়ে বুঝতে পারছে না, সে তাতে সই কেনই বা
করবে। তবে সামনে মিস্টার অরলকের মতো এরকম একটা ভয়ঙ্কর দেখতে মানুষ কিছু কথা বলছে, সে বেচারা ভয়তে সেখানে সাইন করে দেয়। শুধু ভয় না, সেখানে সাইন করে দেওয়ার জন্য মিস্টার অরলক তাকে বেশ অনেকগুলো স্বর্ণমুদ্রা দেয়, এটা নাকি তার উপহার। এখন থমাসের কাছে তো এটা জাস্ট অফিসিয়াল কাজ, সেই কন্ট্রাক্টে যে ভাষায় লেখা রয়েছে সেই ভাষাটা নাকি মিস্টার অরলকের ফোরফাদারের মানে তার পূর্বপুরুষের ভাষা, সেই কারণে থমাস সেই ব্যাপারে বেশি মাথা ঘামায়নি। তবে বেচারা অ্যাকচুয়ালি জানে না যে সে কোন কন্ট্রাক্টে সই করেছে। তো থমাসের কাজ তো শেষ, সে এই মুহূর্তে এই রাতেই সেখান থেকে চলে যেতে চায়। তবে মিস্টার অরলক জানায় যে সে অসুস্থ, তাকে এখন বেরোনো উচিত না। এখন মিস্টার অরলকের পারমিশন ছাড়া বেচারা থমাস তো বেরোতেও পারছে না। পরের দিন সকালবেলা তার আবারও হুঁশ আসে এবং সে নিজেকে আরো অসুস্থ অনুভব করছে এবং বুকে সেই ক্ষত সে আবারও লক্ষ্য করতে পারছে। সে বুঝতে পারছে যে এখান থেকে তো তাকে বেরোতে হবে, তবে কিভাবে? বাইরে বেরোনোর প্রত্যেকটা দরজা বন্ধ, একদম সিল্ড করা সেই ক্যাসেলের দরজা। ভাই, সে আপনি ভেঙেও তো বেরোতে পারবেন না। তো এরকমই রাস্তা খুঁজতে খুঁজতে থমাস একটা ক্রিপ্টে গিয়ে পৌঁছায়, যেখানে সে কিছু অদ্ভুত ভাষায় কিছু লেখা জিনিস দেখতে পায়, কিছু সিজিল। আর সেখানেই থমাস সেই জিনিসটাই দেখে যেটা তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। মিস্টার অরলক শুয়ে রয়েছে, যে শরীরটা দেখে মনে হচ্ছে যেন পচে গলে গেছে এবং চারিদিকে ইঁদুর রয়েছে। থমাস সেখানে একটা পিকেক্স তুলে মিস্টার অরলকের উপর আঘাত করার চেষ্টা করে, আর তখনই মিস্টার অরলক জেগে যায় এবং তাকে আটকে দেয়। বেচারা থমাস ধরা পড়ে গেছে, সে বেচারা পালিয়েও তো বেরোতে পারবে না, কি করবে সে? মিস্টার অরলকের কাছে সেই নেকলেসটা রয়েছে, যে নেকলেসটা এলেন তার স্বামী থমাসকে দিয়েছিল। মিস্টার অরলক সেই নেকলেসটা পেয়ে থমাসকে বলেছিল যে তুমি খুবই লাকি এরকম একটা স্ত্রী পেয়ে। এখন ডেফিনেটলি এদের মধ্যে কিছু কানেকশনস তো রয়েছে। সে মিস্টার নক অর্থাৎ থমাসের বস, যে থমাসকে এই স্থানে পাঠিয়েছে, সে তো বিনা কারণে তো না, অন্য কাউকেও তো পাঠাতে পারতো। মিস্টার অরলক এলেনকে জানায় যে তোমার স্বামী তোমার কাছ থেকে হারিয়ে গেছে। আর তারপরের সিনেই আমরা দেখতে পাই যে মিস্টার অরলক থমাসের শরীরের উপর উঠে তার রক্ত পান করছে। থমাসের বুকে যে ক্ষত চিহ্নটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি দাঁতের দাগ। প্রতিদিন রাতেই মিস্টার অরলক তার রক্ত পান করছে। কে এই মিস্টার অরলক? সে একটা ভ্যাম্পায়ার। অন্যদিকে এলেন, যার মধ্যে এক টাইপের সাইকিক অ্যাবিলিটিস রয়েছে, যেমনটা বললাম তার এই ক্ষমতাটা কিন্তু তার ছোটবেলা থেকেই রয়েছে এবং সেই দৃশ্যটা স্পষ্ট দেখতে পাচ্ছে যে তার স্বামীর সাথে কি হচ্ছে। আর একই সাথে গল্পের শুরুতে যে সিনটা আমরা দেখেছিলাম যে ছোট এলেন তার একাকিত্ব কাটানোর জন্য সে কোনো সঙ্গীকে খুঁজছে এবং তার ডাকে সাড়া দেয় এক শয়তান, এক ডেমন, সেটাই হচ্ছে এই অরলক। আর তখনই তো তাদের মধ্যে ডিল হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যে তারা দুজনে একত্রিত থাকবে। তবে এলেন তো থমাসকে পরে বিয়ে করেছে, সেই কারণেই কি অরলক এই কাজটা করছে? সো এরকম ভাবেই পরের দিন সকালে থমাসের হুঁশ এসেছে। থমাস জানে যে এখান থেকে পালানোর রাস্তা নেই, তাকে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে হবে। রাস্তা না থাকায় থমাস সেই ক্যাসেলের এক জানলা থেকে বাইরে ঝাঁপ মারে। অন্যদিকে এলেন যেহেতু দুটো দুনিয়ার মাঝে রয়েছে, যার কারণে সে কখনো কখনো ট্রান্সলাইক একটা স্টেটে চলে যাচ্ছে। তার এই বিহেভিয়ারটা অনেক মানুষের কাছে একটা সিজার, মির্গি, অনেক কিছু মনে হচ্ছে। থমাসের বন্ধু ফ্রেডরিক, যার বাড়িতে এলেন এই মুহূর্তে রয়েছে, সে খুবই চিন্তিত এবং সে ডাক্তার ডেকে এনেছে, যার নাম হচ্ছে উইলিয়াম সিভার্স। তো আমি তাকে মিস্টার সিভার্স বলেই ডাকছি। যে এলেনের এই অবস্থাটাকে ঠিক করার জন্য, তাকে শান্ত করার জন্য তাকে বেঁধে রাখছে, তাকে নানান ওষুধ দিচ্ছে। এলেন নিজেও তো বুঝতে পারছে যে সে হয়তো ফ্রেডরিক এবং অ্যানার কাছে একটা বোঝা হয়ে গেছে। এলেনের এই রোগের জন্য ফ্রেডরিক এবং অ্যানার সংসারে অনেক সমস্যা তৈরি হচ্ছে। যদিও ফ্রেডরিক মনে করছে যে এলেনের এই রোগটা হচ্ছে তার স্বামীর জন্য, যেহেতু থমাস বাইরে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি, সে থমাসকে নিয়ে খুবই চিন্তিত, থমাসকে নিয়ে সে নানান স্বপ্ন দেখছে, সেই কারণেই হয়তো তার এরকম রোগটা লাগছে। ফ্রেডরিক তাকে আশ্বাস দেয় যে থমাসের কিছু হয়নি, খুব শীঘ্রই সে ফিরে আসবে। তবে এলেনের এই রোগটাকে ট্যাকেল তারা কিভাবে করবে, মানে লিটারালি সে পাগল হয়ে যাচ্ছে। মিস্টার সিভার্স সেও বুঝতে পারছে না। অন্যদিকে মিস্টার সিভার্সের কাছে আর একটা কেসও এসেছে। একটা পাগল মানুষ কিছু জ্যান্ত ছাগলকে কাঁচা কাঁচা খেয়ে নিয়েছে। কে বলুন তো সেই মানুষটা? সেটা হচ্ছে মিস্টার নক, সেই রিয়েল এস্টেট এজেন্ট অর্থাৎ থমাসের বস। সে মানুষটা অদ্ভুত কিছু কথা বলছে, কোনো একটা মানুষ বা কোনো একটা শয়তানের অপেক্ষা করছে, সে নাকি আসছে। মিস্টার সিভার যখন প্রশ্ন করে কে আসছে, তার কোনো স্পষ্ট উত্তর তো সে দেয় না। কিছু প্যাচালো কথা বলছে, যে কথাগুলো কেউই বুঝতে পারছে না, এবং একটা জ্যান্ত পায়রার মাথা চিবিয়ে খায় সে। এই ব্যাপারটা নিয়ে সেই ডাক্তারটা ফ্রেডরিকের সাথে আলোচনা করে। ফ্রেডরিককে জানায় যে থমাসের যে এমপ্লয়ার ছিল, তার যে বস, তাকে পাওয়া গেছে এবং সে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। তবে সেও ঠিক একই কথাটা বলছে যে কথাগুলো এলেন তার ঘুমের মধ্যে বলছিল, যে সে আসছে। ডক্টর সিভিয়ার্স বুঝতে পারছে যে এলেনের চিকিৎসা হয়তো সে করতে পারবে না, সেই কারণে তাকে অবশ্যই তার যে টিচার ছিল তাকে ডাকা প্রয়োজন। তার নাম হচ্ছে অ্যালবিন এভারহার্ড ভন ফ্রান্স, তাকে আমি ভন ফ্রান্স বলেই ডাকছি। সো সেই মানুষটা এক বিখ্যাত সায়েন্টিস্ট, তবে তার অনেক বদনামও রয়েছে। সে তার কাজ নিয়ে এতটাই পাগল হয়ে গেছিল যে অবশেষে নানান ভূতবিদ্যা এইসব জিনিস নিয়ে রিসার্চ করা শুরু করেছিল সে। তার এই পাগলামির কারণে তাকে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এমনকি নিজ দেশে সে একটা হাসির পাত্র হয়ে গেছিল। তো এলেনের কেসটা যেহেতু এত জটিল, হয়তো সেই মানুষটাই এটার কোনো অ্যান্সার দিতে পারবে।
অন্যদিকে নদীর তীরে থমাসের দেহ পাওয়া যায় এবং সে বেঁচে রয়েছে। একজন নান থমাসকে নিয়ে যায় পার্শ্ববর্তী একটা চার্চে, যেখানে তার চিকিৎসা হয়। থমাসের হুঁশ তো আসে এবং সে যেতে চায় তার স্ত্রীর কাছে। সে এটাও ফিল করতে পারছে যে সেই শয়তান অরলক তার স্ত্রী এলেনকেই খুঁজছে। অরলক এই নামটা একদম অপরিচিত তো না। এই নানগুলো তারাও জানে যে এটা এক শয়তান। সেই নানগুলো থমাসকে এখান থেকে যেতে দিতে চায় না। থমাসের একটু চিকিৎসা প্রয়োজন, একই সাথে তাদের দৃঢ় বিশ্বাস যে সেই শয়তান তাদের এই পবিত্র গ্রাউন্ডে, এই চার্চের মধ্যে প্রবেশ করতে পারবে না, তার শক্তি এখানে কাজ করবে না। সেই কারণে থমাসকে এখানে থাকতে বলে তারা। অন্যদিকে অরলক তার কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে, সে এখন আসছে এই জার্মানির উদ্দেশ্যেই। আমরা সমুদ্রে একটা জাহাজ দেখতে পারি, যার মধ্যে একটা কফিনের মধ্যে সেই অরলকের দেহটা রয়েছে। সে সেখানে লুকিয়ে লুকিয়ে সমুদ্র পাড়ি দিয়েই জার্মানিতে আসছে। ওয়েল, ড্রাকুলা এবং অরলকের মধ্যে একটা কানেকশন রয়েছে যে তাদের দুজনেরই অরিজিনটা রোমানিয়া থেকে হয়েছে। একদিকে ড্রাকুলা ডিমিটার নামক একটা জাহাজের সাহায্য নিয়েই লন্ডনে গিয়ে পৌঁছায়, তারপর ড্রাকুলার একগুচ্ছ গল্প আমরা পাই। এটা নিয়ে একটা দুর্দান্ত সিনেমাও রয়েছে, দ্য লাস্ট ভয়েজ অফ দ্য ডিমিটার। দুর্দান্ত একটা সিনেমা, আমার চ্যানেলেও রয়েছে এবং আমি রিকমেন্ড করবো যে আপনারা সিনেমাটাই দেখুন। তবে যেমনটা বললাম, এই সিনেমাটা সেই ড্রাকুলা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে, আনঅফিসিয়াল অ্যাডাপ্টেশন। তো এখানে সেই জাহাজটার নাম হচ্ছে এম্পোসা। আর অবশ্যই যে জাহাজ এরকম ডেমনিক এক টাইপের ক্রিচার্স থাকে, সেখানে কি কিছু ভালো হবে? সেই জাহাজের ক্রিউগুলো লক্ষ্য করতে পারছে যে এক টাইপের রোগ ছড়িয়েছে, বহু মানুষ সেই জাহাজে মারা যাচ্ছে এক টাইপের রক্ত বমি করে। এক টাইপের প্লেগ ছড়িয়েছে আসলে সেখানে। জাহাজের ক্যাপ্টেন সবাইকে কোয়ারেন্টাইন করে দেয়, তা সত্ত্বেও কিছু হয় না। একজন কর্মী রিয়েলাইজ করে যে সেই জাহাজে থাকা সেই অদ্ভুত বাক্সটা, সেটাই হয়তো সব সমস্যার উৎস। সেই কফিনের মধ্যেই হয়তো সেই শয়তানটা রয়েছে, যার কারণে এই প্লেগটা ছড়িয়েছে। তো সে চলে যায় সেই কফিন খুলে ভেতরে থাকা মানুষ বা যেটাই হোক তাকে হত্যা করার জন্য। তবে তখন তো ছিল রাতের বেলা, যখন এই ভ্যাম্পায়ারগুলো তাদের মোস্ট পাওয়ারফুল স্টেটে থাকে। স্বাভাবিকভাবে সেই কাউন্ট অরলক সেই লোকটাকে নৃশংসভাবে হত্যা করে, তার রক্ত পান করে। অন্যদিকে ডক্টর সিভার্স এবং ফেডরিচ তারা চলে যায় ভন ফ্রান্সের সাথে সাক্ষাৎ করতে, সেই সায়েন্টিস্ট যাকে বহু মানুষ পাগল মনে করে, যদিও তার আচরণটা একটু পাগলের তো মতোই। ভন ফ্রান্স তার পুরনো ছাত্র অর্থাৎ ডক্টর সিভার্সকে দেখে খুবই হ্যাপি এবং তারা চলে যায় এলেনকে দেখার জন্য। এলেনের সাথে সে কথা বলে এইটুকুনি তো বুঝতে পারে যে এলেনের মধ্যে কিছু অ্যাবিলিটিস রয়েছে, কিছু ক্ষমতা রয়েছে। ছোটবেলায় এলেন এটা জেনে গিয়েছিল যে তার ক্রিসমাসের গিফট কি আসবে, তার মা কিভাবে মারা যাবে। এমনই একটা দিন ছোটবেলায় এলেন নিজেকে জঙ্গলে উলঙ্গ অবস্থায় পায়। তার পিতা সেটা দেখে নেয় এবং তারপরেই তার উপরে দুশ্চরিত্রের দাগ লেগে যায়। এখন জঙ্গলে তাকে বস্ত্রহীন অবস্থায় পাওয়ার কারণ একটাই, যেমনটা বলেছিলাম যে ছোটবেলায় সে প্রার্থনা করেছিল এবং এক শয়তান তার ডাকে সাড়া দিয়েছিল, যার সাথেই এলেনের একটা সম্পর্ক তৈরি হয়, একটা বন্ড তৈরি হয়। তারপর থেকেই এলেনের জীবনটা প্রায় ধ্বংসের মতন। এলেন ততদিন শাস্তি পেয়েছে যতদিন না থমাসের সাথে তার বিয়ে হয়েছে। থমাস তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, সেই কারণেই তো সে থমাসকে এত চায়। তবে দিনের বেলা সে সুস্থ থাকলেও রাতের বেলা এলেনের অবস্থা আরো খারাপ। সে একটা ট্রান্সলাইক স্টেটে চলে গেছে। খানিকক্ষণ পরেই একটা শয়তান তার উপর প্রসেস করে এবং সে এমন কিছু কথা বলতে থাকে, মানে মানুষদের অভিশাপ দেওয়া, মানুষদের মৃত্যু কামনা করা, যে কথাগুলো সত্যি খুবই ভয়ঙ্কর। ডক্টর সিভিয়ার মনে করে যে হয়তো এলেনের কোনো সমস্যা হয়েছে রক্তগত, তবে মিস্টার ভন ফ্রান্স সে বুঝে গিয়েছে যে না, এরকম কোনো ব্যাপার না, এটা শয়তানের কার্যক্রম। যদিও সেখানে থাকা ফ্রেডরিক এবং ডক্টর সিভার্স তারা দুজনে সায়েন্সে বিশ্বাসী, তবে মিস্টার ভন ফ্রান্স জানায় যে এই দুনিয়াতে এমনও কিছু শক্তি রয়েছে যে জিনিসটা সে নিজেও দেখেছে, সেটা যদি আইজ্যাক নিউটনও দেখতো তাহলে সে তার নিজের মায়ের গর্ভে লুকিয়ে পড়তো। এরকমই একটা কথা সে বলেছে। অন্যদিকে থমাস যে সেই চার্চের মধ্যে ছিল, সে কোনো মতো একটা ঘোড়ায় পিঠে চেপে চলে আসে বাড়িতে তার স্ত্রীর কাছে। তখন ছিল মধ্যরাত্রি এবং রাতের বেলায় শিপইয়ার্ডের কিছু মানুষ এবং পুলিশ চলে আসে ফ্রেডরিকের সাথে সাক্ষাৎ করতে। তাদের সেই ডকে একটা জাহাজ ভেসে এসেছে, যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং একগুচ্ছ ইঁদুর বেরোচ্ছে, যেখানে বেশ কিছু মানুষের মৃতদেহ, যেটা দেখে মানুষ মনে করছে যে এই শিপে করে একটা প্লেগ, একটা রোগ এসেছে তাদের এই দেশে। অন্যদিকে সেই পাগল হার্নক যাকে বেঁধে রাখা হয়েছিল, সে জেলখানার এক গার্ডকে কামড় দিয়ে তাকে হত্যা করে তার নিজের বাঁধন মুক্ত করে বেরিয়ে চলে যায়। তাকে দেখতে পাই সেই নৌকায় করে তার প্রভুর কফিনটা নিয়ে চলে যাচ্ছে সেই পুরনো পরিত্যক্ত ক্যাসেলটার উদ্দেশ্যে, যেটাকে অরলক কিনেছে। হার্নক এই মুহূর্তে অরলকের একটা চাকর, তার পোষা কুকুরের মতন, যে আদেশের অপেক্ষা করছে। সে চায় এলেনকে জোর জবরদস্তি তুলে অরলকের কাছে নিয়ে আসতে। তবে অরলক জানে যে তাদের কন্ট্রাক্টের নিয়ম রয়েছে যে এলেনকে তার স্ব ইচ্ছায় নিজেকে দান করতে হবে, অর্থাৎ সে স্ব ইচ্ছায় অরলকের কাছে আসবে। আর প্রথমে তো চুক্তিটা এমনটাই হয়েছিল, তাই না? এলেন তো নিজে ডেকেছিল। তখন তো তাদের মধ্যে যে চুক্তিগুলো হয়েছিল তাতে এলেন রাজি ছিল যে তারা একত্র থাকবে, তাদের দুজনেরই শরীর একত্র হবে। সো কন্ট্রাক্ট সেম রয়েছে, যার কারণেই তো অরলক
চাইলেই এলেনকে তুলে আনতে পারছে না, যদিও কিছু নিয়ম কারণ রয়েছে যার কারণে তার হাতটাও তো বাধা। এখন অরলক যেহেতু এক টাইপের শয়তান, তো সেখানে অ্যাঞ্জেলস এন্ড ডেমন্সের কনসেপ্টও কিছুটা চলে আসছে। যেহেতু এলেন এবং থমাসের বিয়ে হয়েছে, অবশ্যই বিয়ে একটা পবিত্র ক্রিয়া, আপনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে মেনে নেন, যার ফলে তাদের দুজনের মধ্যে একটা স্পিরিচুয়াল বন্ড তৈরি হয়। সো অরলক বা কোনো শয়তান চাইলেই সেই বন্ডটাকে ভাঙতে পারবে না, তবে যতক্ষণ না থমাস এবং এলেন তারা নিজেরা আলাদা হয়ে যায়। সে অরলক থমাসের সই তো নিয়ে নিয়েছে, যেটা আমরা দেখেছিলাম যে কন্ট্রাক্টে এইটাই অ্যাকচুয়ালি লেখা ছিল যে থমাস স্ব ইচ্ছায় এলেনকে দিয়ে দিচ্ছে। তা সত্ত্বেও অরলক এলেনকে নিতে পারবে না যতক্ষণ না এলেন নিজেকে স্ব ইচ্ছায় দান করছে। অন্যদিকে সেই জাহাজে করে আসা ইঁদুরগুলো, যেগুলোর মাধ্যমেই তো অরলক সেই প্লেগটা ছড়াচ্ছে, বহু মানুষ তাতে মারা গেছে। বেশ কিছু মৃত মানুষের বডি পরীক্ষা করা হচ্ছে। ডক্টর সিভার্স এবং বনহার্স তারা অবাক যে এই মৃতদেহগুলোর শরীরের রক্ত নেই এক ফোঁটা, একই সাথে তাদের শরীরে যে ক্ষত চিহ্ন সেটা কোনো ইঁদুরের কামড় তো মনে হচ্ছে না। ভন ফ্রান্স বুঝতে পারে যে এটা জাস্ট কোনো প্লেগ না। এই কথাগুলোই সে ফ্রেডরিচকে বলে, যে প্রথমে এইসব কথা বিশ্বাসই করতে চাইছে না। ফ্রেডরিক অ্যাকচুয়ালি সব ডেমন বা কোনো কুসংস্কারে বিশ্বাসী না, বাট ফন ফ্রান্স তো জানে যে এই শহরে যে প্লেগ ক্যারিয়ারটা এসেছে সেটা হচ্ছে একটা আনডেড ভ্যাম্পায়ার নসফেরাটু। এখান থেকে এই ভ্যাম্পায়ারটার এই নামটা আসে অ্যাকচুয়ালি। অন্যদিকে রাতের বেলা এলেনের ঘুম আসছে না, সেই কারণে সে অ্যানার সাথে গিয়ে ঘুমায়। তবে সেই রাতেই নসফেরাটু তার সাথে সাক্ষাৎ করে, সশরীরে না। যেমনটা বললাম, এলেনের যে সাইকিক ক্ষমতা, সে অরলককে ফিল করতে পারে, তাকে দেখতে পারে তার স্বপ্নের মাধ্যমেই। সো অরলক আসে তার সাথে সাক্ষাৎ করতে এবং নিজের দাবিটা জানায়। সে সেই কথাগুলোই তো বলে যে এলেনের উপরে সম্পূর্ণ তার অধিকার, যে অধিকারটা তার ছিল প্রথম থেকেই, এবং এলেনকে স্ব ইচ্ছায় তার কাছে আসতেই হবে, এবং সে যদি না চায় তাহলে সে সবাইকে হত্যা করে দেবে, এলেন যাদেরকে ভালোবাসে তাদের সবাইকে। এলেনের কাছে মোট 3টে রাত রয়েছে, আজকে একটা রাত, এরপরে থাকবে আর মাত্র 2টো, এবং শেষ রাতে এলেনকে স্ব ইচ্ছায় তার নিজেকে অরলকের কাছে সাবমিট করতেই হবে, নইলে তার ফলাফল খারাপ হবে। এটা বলে অরলক চলে যায় এবং এলেনের হুঁশ আসে এবং সে দেখতে পায় যে তার পাশে তার বন্ধু অ্যানা। সে ছটপট করছে, তার শরীরের উপরে একগুচ্ছ ইঁদুর রয়েছে এবং বুকে কামড়ের দাগ, অর্থাৎ সেও সেই নসফেরাটুর প্লেগে আক্রান্ত হয়েছে। গোটা শহরে হসপিটালে ভিড়, শত শত মানুষ আক্রান্ত হচ্ছে, এই প্লেগে প্রচুর মানুষ মারা যাচ্ছে। অ্যানার এই খারাপ অবস্থাটা দেখে ফ্রেডরিক খুবই চিন্তিত এবং সে এলেনকে দোষারোপ করছে যে এলেনের এই পাগলামির পর থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে। সে এলেনকে অশুভ মনে করছে, একটা ব্যাড লাক মনে করছে। সেই কারণেই সে এলেন এবং তার স্বামী থমাসকে রিকোয়েস্ট করে যে তারা যাতে তাদের নিজেদের বাড়িতে চলে যায়। এলেন বুঝে উঠতে পারছে না যে ফ্রেডরিক তার কথা কেন বিশ্বাস করতে পারছে না। অবশ্যই এলেনের এই পাগলামি, এই ভুতুড়ে এবং অদ্ভুত কথাগুলো ফ্রেডরিক প্রথম থেকেই পছন্দ করছে না, যে কারণেই এলেন খুবই রেগে গেছে। এলেন স্পষ্ট বলছে যে ফ্রেডরিকের সম্পূর্ণ পরিবার মারা যাবে, তার সত্ত্বেও ফ্রেডরিক তার একটা কথাতেও পাত্তা দিচ্ছে না। অন্যদিকে ডক্টর সিভিয়াস এবং ফন ফ্রান্স তারা হার্নকের অফিসে গিয়ে পৌঁছায়। সে তো পালিয়ে গেছে, তবে তার ঘর থেকে অনেক ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া যায়। এই যেমন সে কিছু ডেভিল ওয়ার্শিপ, কিছু শয়তানি কার্যক্রম করে, কিছু চিহ্ন তারা দেখতে পায়, একটা বই তারা দেখতে পায় যেটা বেসিক্যালি সলোমনারি এবং তার তন্ত্রগুলো লেখা যে বইতে, সেগুলো আসলে এটা সেই পৌরাণিক রোমানিয়ান কিছু জাদুবিদ্যা, যেটা নিয়ে আমি কোনো গভীর আলোচনা তো আর এখানে করতে চাইছি না। তবে এইটুকুনি আমরা বুঝতে পারছি যে হার্নক সেই বইগুলো, সেই বিদ্যাটা ব্যবহার করেছে একটা শয়তানকে ডাকার জন্য, আর সেই শয়তানটা আর কেউ না, সেটা হচ্ছে কাউন্ট অরলক। তবে একটা প্রশ্ন তো থেকেই যায় যে হার্নক এই কাজটা কেনই বা করছে, সে কি পাবে? অবভিয়াসলি যেমনটা প্রত্যেকটা রেইনফিল্ড চায়, সে কিছু ঐশ্বরিক শক্তি চায়, সে অমরত্ব চায়। ভন ফ্রান্স এবং ডক্টর সিভিয়ার তারপর ফ্রেডরিকের সাথে সাক্ষাৎ করতে চলে যায় এবং জানতে পারে যে ফ্রেডরিক নাকি এলেন এবং থমাসকে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেটা সে অবশ্যই ঠিক করেনি। ফ্রেডরিক আসলে খুব চিন্তিত তার নিজের স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীর চিকিৎসা নিয়ে। সেই কারণে সেই শহর ত্যাগ করে নাকি চলে যাবে, তবে যাবে কোথায়, চিকিৎসাটা কি করবে, কারণ এই রোগটার ব্যাপারে তো কেউ কিছু জানে না। অন্যদিকে ভন ফ্রান্স যখন এই শয়তানটার ব্যাপারে আলোচনা করছে, সে যখন নসফেরাটুকে নিয়ে আলোচনা করছে যে একমাত্র রাতেই বাইরে বেরোয় এবং প্রথম সূর্যের আলোতেই তাকে তার নিজের গ্রেভ, তার নিজের কবরে এসে লুকাতে হয়, এইসব কথাগুলো শুনে ফ্রেডরিক আরো রেগে যাচ্ছে। সো যেটা বললাম, নসফেরাটু রাতের বেলা তো বেরোয়, তার শক্তি রাতের বেলা, তবে প্রথম সূর্যের আলো পড়ার আগেই তাকে তার স্থানে ফিরতে হবে। সো সেই সময়টাতে সে কোথায় থাকে, কোথায় লোকায়, সেটা তাদেরকে খুঁজতে হবে। সেই বইগুলো পড়ে ভন ফ্রান্স জানতে তো পারে সেই শয়তানকে আটকানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে এলেন নিজে। এলেনই পারবে অরলককে শান্ত করতে, তাকে থামাতে, এই প্লেগটাকে আটকাতে। তবে সময়ের সাথে সাথে এলেনের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। থমাস তাকে ঠিক করতে পারছে না, আটকাতে পারছে না। এলেন নিজের অতীতটা শেয়ার করে। এলেন জানায় যে ছোটবেলায় সে কি ভুলটা করেছিল। থমাস যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে নিজেও একটা ডেমন হয়ে যাবে, এবং থমাসকে যদি সে না ছাড়ে তাহলে অরলক তো থমাসকে হত্যাও করে দেবে। কি করবে সে এখন? অন্যদিকে একটা রাত তো কেটে গেছে। সেই অরলক এলেনকে আর 2টো রাত সময় দিয়েছিল এবং পরের দিনই সেই সর্বনাশটা ঘটে। মধ্যরাতেই অরলক অ্যানা এবং তার পরিবারের উপর আক্রমণ করে। সে অ্যানা এবং তার 2 মেয়ে ক্লারা এবং লুইসকে হত্যা করে দেয়।
ফ্রেডরিক খুবই কনফিউজ যে এটা কি হয়ে গেল, না এটা প্লেগ তো হতে পারে না, এবং অবশ্যই থমাসও জানায় যে না এটা জাস্ট কোনো প্লেগ না। প্রত্যেকটা রোগীর শরীরে যে দাগটা রয়েছে থমাসের শরীরেও তো সেই দাগটা রয়েছে, একটা কামড়ের দাগ। তবে থমাসের মধ্যে এই প্লেগের রোগটা ছড়ায়নি, যার কারণটা থমাস জানায় যে কিছু গুড সিস্টার বা সেই নানগুলো রয়েছে যারা তার চিকিৎসা করেছিল, তার উপর পবিত্র জল দিয়েছিল, তাদের জন্যই থমাসের মধ্যে এই রোগটা ছড়ায়নি। সো অবশ্যই নসফেরাটুর এই অভিশাপ থেকে বেরোনোর একটা উপায় তো আছে। যাই হোক, সেই নসফেরাটু সে রাতে আক্রমণ করে এবং দিনের বেলা তার নিজের কবরে চলে যায়। তো তার কবরটা তার স্ন্যাকচুরি যখন ধ্বংস হয়ে যাবে তখন সে দিনের বেলা কোথায় গিয়ে লুকাবে? তো তাদের আগে তার বাসস্থানটা ধ্বংস করতে হবে। অন্যদিকে ভন ফ্রান্স এলেনের সাথে প্রাইভেটে কথা বলে। সে তো জানে যে একমাত্র সেই জন্তুটাকে আটকানোর একটাই উপায়, সেটা এলেন, এবং এলেনকে বুঝিয়ে দেয় যে তার বলিদান প্রয়োজন। আজ রাতেই তারা এলেনের স্বামী অর্থাৎ থমাসকে আলাদা রাখবে, যেখানে এলেন সেই জন্তুটাকে ব্যস্ত রাখবে। এটাই তো একমাত্র উপায়। থমাস একদম প্রস্তুত সে নসফেরাটুকে হারাবে বলে, তার মনে আর ভয় নেই অ্যাকচুয়ালি। তবে তার বন্ধু ফ্রেডরিককে তো খুঁজতে হবে, তার অবস্থা এখন কেমন? ওয়েল, আমরা ফ্রেডরিককে তো দেখতে পাই সেও আক্রান্ত সেই প্লেগে, এবং সে সেই অসুস্থ অবস্থায় তার নিজের স্ত্রীর কবরে গিয়ে পৌঁছায় এবং তাকে কবর থেকে বার করে ভালোবাসা শুরু করে। পরে যখন থমাস এবং বাকি লোকেরা ফ্রেডরিককে খুঁজে পায় ততক্ষণে ফ্রেডরিক মারা গেছে তার মৃত স্ত্রীকে জড়িয়ে। মিস্টার ভন ফ্রান্স জানায় যে সম্পূর্ণ স্থানটা জ্বালিয়ে দিতে, এটাই একমাত্র উপায় যাতে প্লেগটা আর ছড়াবে না। এবং রাতের বেলায় তারা চলে যায় সেই ক্যাসেলে যেখানে অরলক রয়েছে। তবে এইটা তো একটা ডিস্ট্র্যাকশন ছিল, প্ল্যান তো ছিল এলেন সেই জন্তুটাকে ব্যস্ত রাখবে, এবং এলেন সেটাই করে। এলেন তার মন থেকে অরলককে ডাকে, যেটা অরলক এতদিন ধরে চেয়েছিল, এবং অরলক কি সেটা শুনবে না? অবশ্যই তো, তার ভালোবাসা তাকে ডেকেছে। অন্যদিকে সেই ম্যানশনে পৌঁছানোর পর তারা সেই টুমটা খুঁজে পায় যেটার মধ্যেই সেই জন্তুটা ঘুমায়। প্রথমে যখন তারা সেখানে আক্রমণ করে তারা দেখতে পায় যে সেই স্থানে অরলক নয় বরং হার্নক ঘুমাচ্ছিল। হার্নক মরার আগে বুঝতে পারে যে তার প্রভু তাকে শুধু ব্যবহার করেছে, তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, যে শক্তির লোভে সে অরলককে ডেকেছিল সে শক্তি সে পায়নি। তবে এখন আর কি, এখন তো তার শেষ সময়। অন্যদিকে থমাসও বুঝতে পারে যে এটা তো জাস্ট একটা ডিস্ট্রাকশন, কারণ অরলক তো চলে গেছে তার স্ত্রীর কাছে। পরে ভন ফ্রান্সের মুখ থেকেই সেই সত্যটা জানতে পারে যে তার স্ত্রীর মৃত্যু তো অনিবার্য, এটাই তার ডেস্টিনি, এবং থমাস হাজারো প্রচেষ্টা করেও তার নিয়তি পরিবর্তন করতে পারবে না। যাই হোক, ভন ফ্রান্স তারপর সেই সম্পূর্ণ স্থানটা আগুনে জ্বালিয়ে দেয় যাতে নসফেরাটু পরের দিন সকালে আর যাতে না ফিরতে পারে, তার লুকানোর আর যাতে কোনো জায়গা না থাকে। অন্যদিকে অ্যালেন অরলকের মুখোমুখি হয়। অরলক তাকে প্রশ্ন করে যে সে কি চুক্তিতে রাজি, সে কি স্ব ইচ্ছা অরলককে ডাকছে তার নিজের কাছে, সে কি তাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছে। এলেন জানায় যে হ্যাঁ, তাকে এই স্যাক্রিফাইসটা তো করতেই হবে, অন্তত সবার জন্য, এই প্লেগটাকে আটকানোর জন্য। এলেন তার নিজের শরীরটা অরলককে দিয়ে দেয়, যেটা অরলক এতদিন ধরে চেয়েছিল, তাদের একত্র শরীর, তাদের একত্র ভালোবাসা। এবং অরলক মনের শান্তিতে এলেনের রক্ত পান করা শুরু করে। বাট কখন যে রাতটা কেটে গিয়েছে সেটা কেউ বুঝতেই পারেনি। অবশ্যই থমাস যত জোরেই দৌড়াক নিজের বাড়ি অবধি তো পৌঁছাতে পারবে না। এদিকে সূর্যের আলো অরলককে আরো কমজোর করে দিচ্ছে, তা সত্ত্বেও এলেন তাকে যেতে দেবে না। সে অরলককে নিজের কাছে ডাকছে। এলেনের প্রতি তার যে ভালোবাসাটা রয়েছে এটা এতটা গভীর, সে এলেনকে এত গভীরভাবে চায় যে সে সূর্যের আলোকেও রেজিস্ট করে দিচ্ছে। তবে কিছু সময় পরেই সে বুঝতে পারে যে অনেকটা দেরি হয়ে গেছে। সূর্যের আলো জানলা দিয়ে সরাসরি অরলকের শরীরে পড়ে। সে এলেনের উপর এতটাই ফোকাস ছিল যে সবকিছু সে ভুলে গিয়েছে, এবং সে সূর্যের আলোতেই অরলক ফাইনালি মারা যায়। থমাস বাড়ি গিয়ে পৌঁছায়। এলেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, তবে এতক্ষণে অনেক লেট হয়ে গেছে। অবশ্যই রক্তহীনতাতেই এলেন মারা যায়। ভন ফ্রান্স এটা জানতো, সে জানতো যে এক ভালোবাসার ডাকে এই শয়তানকে এই পৃথিবীতে এনেছে, এবং এলেনের সেই ভালোবাসাই একমাত্র সেই শয়তানকে ধ্বংস করতে সক্ষম। আর এইভাবেই এলেনের একটা গ্রেট স্যাক্রিফাইস এই নসফেরাটুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে সবাইকে বাঁচিয়ে দেয়। সো এই ছিল স্টোরি। সিনেমা স্টোরি টেলিং, তার কালার এবং মিউজিক প্রত্যেকটা জিনিস চমৎকার ছিল। এটা একটা আলটিমেট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, তাই আমি হাইলি সাজেস্ট করবো, এবং আপনারাও রিকমেন্ড করতে পারেন এই সিনেমাটা যারা এই টাইপের গতি ঘরোর টাইপের সিনেমা পছন্দ করে। বাই দ্য ওয়ে, দ্যাটস অল। আই হোপ আমি আপনাদের সম্পূর্ণ গল্পটা এক্সপ্লেন করতে পেরেছি। যদি কোনো কোয়ারিজ থাকে তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এছাড়াও আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। আমার ফেসবুক, ইনস্টা এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং অবশ্যই নসফেরাটু থেকে একটু দূরে থাকবেন। তো চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।